লেখিকা প্রচেতা ঠাকুরের নতুন কোনো বইয়ের পাতায় 4 হাত 1 হলো ইন্দ্রনীলার। বিভিন্ন মহলের তারকা সমাবেশে মেরিনা রিসর্টে চাঁদের হাট। চলুন দেখে নি সেই শুভক্ষণের কয়েক ঝলক। বাবা মায়ের শোয়ার ঘরের টিভিটা থেকে ভেসে আসছে কথাগুলো। শুধু ভেসেই আসছে না, বলা ভালো, প্রতিটা শব্দ যেন বিদ্ধ হয়ে টুকরো টুকরো করে দিচ্ছে হৃৎপিণ্ডটা। চিকেনের টুকরোটা মুখে তুলতে গিয়েও পারল না সোহম। রুটি আর মায়ের বানানো চিকেন ভর্তা পড়ে রইল কালো গোল টেবিলের একধারে। চেয়ার ছেড়ে উঠে বাদিকের বেসিনটায় হাতটা কোনো রকমে ধুয়ে পিছন ঘুরে মায়ের সঙ্গে চোখাচোখি হতেই চোখ নামিয়ে নিল সোহম। কিরে বাবু, খেলি না? ভালো হয়নি নাকি? না গো মা, আসলে পেটটা ভার। বিকেলে অফিসে সিঙাড়া খেয়েছিলাম, সঙ্গে গলা ব্যথাটাও আছে তো। গার্গেল করবি? দেবো গরম জল? রাতে 3 চামচ ডায়ভল খেয়ে নিস। হ্যাঁ মা, খেয়ে নেব। শোনো না, তুমি আবার রাত জাগবে কেন? শুয়ে পড়ো, ফ্লাক্সে জলটা রেখে দাও। বেশ, গলা ব্যথার ওষুধটা খেয়ে নিস মনে করে। ফ্রিজের মাথায় রাখলাম। উফ, বিয়েটা হলে বাঁচি, আর এত দায়িত্ব নিতে পারি না বাপু। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল মায়ের শেষ কথাগুলো। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে নিজের ঘরে গিয়ে দরজাটা সজোরে বন্ধ করল সোহম। বালিশে মুখ গুজে শুয়ে রইল বেশ কিছুক্ষণ। চোখ দুটো কেমন যেন জ্বালা করছে। গত 2 দিন ধরে এক মুহূর্তের জন্য এক করতে পারেনি 2 চোখের পাতা। ভীষণ একটা অস্বস্তি কাজ করছে ভিতর ভিতর। সোশ্যাল মিডিয়া, টিভি, কোথাও শান্তি নেই। সব জায়গায় শুধু একই খবর। আজকাল মিডিয়া হাউসগুলো হয়েছে বটে, একটা খবর পেলে হলো ড্রয়িং রুম থেকে বাথরুম সব দেখাতে হবে। এখন আবার নতুন ট্রেন্ড, কাপলের নাম একসঙ্গে বলা। এই যে টলিউড খ্যাত পরিচালক ইন্দ্রদেব রায় আর অভিনেত্রী ইলিনা চৌধুরী যেমন একসঙ্গে ইন্দ্রলীনা। আর ফেসবুকের কথা তো বাদই থাক, এই নিয়ে প্রায় 10 বার লগ আউট করলো ফেসবুকে সোহম। না, কিছুতেই দেখবে না আজ ইন্দ্রলীনার বিয়ের খবর। তবু মন কি আর অত সহজে বশ মানে? বেখেয়ালে বারবার আঙুল চলে যায় ওই নীলচে অ্যাপটায়। নিজের অজান্তেই বসে যায় পাসওয়ার্ডের ডিজিটগুলো। বারংবার প্রতিশ্রুতি ভেসে আসে, এই তো, এই 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 শেষবার, আর ঢুকবো না 3 দিন। ইলিনার ওই সবুজ লেহেঙ্গা পরা হাসি মুখের ছবি বা ওই ফুলের গয়নায় সেজে গায়ে হলুদের ছবিটা যেন হাতছানি দিয়ে ডাকে ওকে। মাথার বিরুদ্ধে গিয়েও পুনরাবৃত্তি করে ফেলে একলা মনটা। ঠিক যেমন এক্ষুনি শেষবারের মতো দেখতে ইচ্ছে হলো সোহমের। ওর ফ্রেন্ড লিস্টেই বোধহয় শেয়ার করেছে কেউ। লাল আর অফ হোয়াইটের কম্বিনেশনটা যেন কমপ্লিমেন্ট করছে ইলিনাকে। ঠিক এরকম ট্র্যাডিশনাল সাজেই তো ইলিনাকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখেছিল সোহম। একলা ঘরে নিয়ন আলোয় আনাগোনাটা বাড়িয়ে দেয় স্মৃতিরা। ক্লাস 11, বড়পুকুর পাড়ের মহাদেব স্যারের ইংলিশ ব্যাচ। বাবার সঙ্গে হলুদ চুড়িদার পরে আসা মেয়েটা এক লহমায় হার্ট থ্রব হয়ে উঠেছিল ব্যাচের অধিকাংশ ছেলের। মোড়ের মাথায় সৌনকদের বাড়ির ঠিক পাশ দিয়ে রঘু কাকার দোকান হয়ে দূর থেকে হেঁটে আসছে ইলিনা। কাঁধের ঠিক একটু নিচ অবধি ছাড়া চুল ফুরফুর করে উঠছে হাওয়ায়। কস্তুরীদের নাচের ক্লাস থেকে বেশ কিছুটা দূরে ওই বটগাছটার আড়ালে সোহম পৌঁছে যেত আধ ঘন্টা আগেই। শুধু ওই আশাটুকু দেখতেই, ওই অনুভূতিটাকে ঠিক কী বলে জানা নেই। শুধু ওই বয়সে এটুকু বুঝতো, ঘড়ি না চাইলেও থেমে যেতে পারে সময়। খুব রাগ হয়েছিল যেদিন সুব্রতরা পুরো ব্যাপারটা ধরে ফেলে টিফিন টাইমে টেবিল বাজিয়ে গিয়েছিল চৌমাথার মোড়ে। আমি দাঁড়িয়ে দুপুরে, বলো কার জন্য? ইস, কি যে করে না বখাটেগুলো। একবার যদি সবটা বুঝে যায় ইলিনা, আসলে নিজের অনুভূতিগুলোকে যেন চেয়েও আটকাতে পারতো না ভালো মানুষ গোছের ছেলেটা। একদিন ইলিনাই নিজে থেকে এসে জিজ্ঞেস করেছিল, কাঠফাটা রোদে দাঁড়িয়ে থাকিস কেন? কি বলার পরিষ্কার করে বললেই তো হয়। শুরুটা এভাবেই হয়েছিল হয়তো। সেখান থেকে ধীরে ধীরে কখন যে ইলিনা সোহমের সাইকেলের সামনের সিটটায় জায়গা করে নিয়েছিল সেই হিসেবটা রাখা হয়নি। চেনা অচেনার পরিধির মধ্যে ইলিনা যেন এক মুঠো শিউলি ফুল, যার স্নিগ্ধতা সৌন্দর্য রেশে 1000 বছর ডুবে থাকার ক্ষমতা রাখত ছেলেটা। তারপর স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ, সেখান থেকে 2টো আলাদা স্ট্রিম। সোহম MCA পড়তে পাড়ি দিল ব্যাঙ্গালোর, আর ইলিনা ভর্তি হলো কলকাতাতেই একটা প্রাইভেট ইনস্টিটিউটে মডেলিংয়ের ক্রাশ কোর্সে। না, তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ইলিনাকে। তরতর করে এগিয়েছে কেরিয়ার গ্রাফ।
এদিকে সময়ের সঙ্গে বেড়েছে দূরত্ব, আলগা হতে হতে ছিঁড়ে গেছে সম্পর্কের সুতোটা। ওকে আটকায়নি সোহমও, শুধু নিজেকে একটু একটু করে গুটিয়ে নিয়েছে শামুকের মতো। আস্তে আস্তে নিজেকে ডুবিয়ে ফেলেছে কাজের সমুদ্রে। শুধু অনেক চেষ্টা করেও ভুলতে পারেনি ইলিনাকে। সবার মধ্যে ওকে খুঁজতে গিয়েই যেন তৈরি হয়ে ওঠেনি নতুন কোনো সম্পর্ক। বিশ্বাস, ভরসা, অনুভূতি সবটাই যেন সঙ্গে নিয়ে চলে গিয়েছিল ইলিনা। পালাতে ইচ্ছে করছে ভীষণ। চারিদিকের পরিস্থিতিটা ক্রমশ যেন ঘোলাটে হচ্ছে দিন দিন। আসলে যারা ঠিকমতো মনের কথা ব্যক্ত করতে পারে না, তারা বোধহয় পিছিয়েই পড়ে। যেমন এতগুলো বছর পরেও ইলিনাকে নিজের ভালোবাসার পরিধির পরিমাপটা দেওয়া হয়নি কখনো, ঠিক তেমনভাবেই সেদিনের প্রত্যাখ্যানটা হাসি মুখে হজম করা ছেলেটার কাছে আজও অধরাই রয়ে গেল রোজ রাতের মন খারাপের হিসেব। দিনের বেলার মুখোশগুলো খুলে দিয়ে হাজির হওয়া রাতগুলো যে বড্ড একাকিত্বে ঘেরা। না, এভাবে নিজেকে তিলে তিলে শাস্তি দেওয়ার থেকে পালিয়ে যাওয়া অনেক ভালো। গ্রিন লেহেঙ্গাটা দেখলি? আরে দিল ওয়ালে দুলহানিয়ার মেহেন্দি লাগাকে রাখনার কাজলের লেহেঙ্গাটা থেকে আইডিয়া নিয়েছে রে। ধুর, ওটা তো কেমন কচি কলা পাতা টাইপ ছিল। এটা তো বটল গ্রিন আর ট্রেন্ডি। তবে এই মেহেন্দি হলদি এসব ওই বলিউডকেই ফলো করে, বুঝলি? অফিসে ঢুকে কথাগুলো কানে আসতেই মাথাটা দপ করে জ্বলে উঠল সোহমের। পিছন ঘুরে দেখল নতুন জয়েন করা দুজন ট্রেনিং মেয়ে বুঁদ হয়ে আছে টলিউডের বিগ ফ্যাট ওয়েডিং নিয়ে। এমনিতে শেষ কয়েকদিনে মাথার যে অবস্থা, তাতে নিজেকেই কেমন যেন অস্বাভাবিক মনে হয় আজকাল। তার উপর সকালে মেডিকেল ইন্স্যুরেন্সের ফাইলটা খুঁজে না পাওয়ায় এক প্রকার তোলপাড় করতে হলো সারা বাড়ি। এদিকে আজকে ডকুমেন্ট জমা করার শেষ দিন। মাকে পরশুদিনই সবটা বুঝিয়ে আলমারিতে রাখতে দিয়েছিল। মা যে কিভাবে ভুলে গেল সবটা। মন মস্তিষ্ক আলাদা আলাদাভাবে দুদিকে চলে যা হয় আর কি। রাগের মাথায় যে কি বলেছে মাকে ভাবলে নিজেরই লজ্জা করছে এই মুহূর্তে। কফির কাপে অস্বস্তির সঙ্গেই চুমুক দিল সোহম। ইস, কফিটাও কি বিস্বাদ লাগছে আজ। এভাবে বেঁচে থাকাটা সত্যি যেন অসম্ভব হয়ে উঠছে ধীরে ধীরে। কি করবে সোহম? মাথার দুটো পাশ অসহ্য যন্ত্রণায় ফেটে যাচ্ছে যেন। কাচের দেওয়ালে ঘেরা অফিসটাকে দেখলো একবার মন দিয়ে। সবাই যেন চিৎকার করে বলছে ইন্দ্রলীনার বিয়ের খবর। কোথায় পালাবে সোহম? কফিটা ফেলে গুটি গুটি পায়ে এগোলো ছাদের দিকে। সোহমদের অফিসের ছাদ থেকে বেশ অনেক দূর অবধি দেখা যায়। কার্নিশে দাঁড়িয়ে আরেকবার দেখল নিচটা। মাথাটা হালকা লাগছে বেশ। এরপর কি হবে? চোখের সামনে মা বাবার মুখ, বাড়ির আনাজ কানাজ সবকিছুকে ধূসর করে ফুটে উঠছে বধূ বেশে ইলিনার হাসি হাসি মুখটা। চোখটা বন্ধ করে ফেলল সোহম। আর ঠিক এক পা এগোলেই মুক্তি। স্যার, একজন এসেছে আপনার সঙ্গে দেখা করতে, বলছেন আপনার বাড়ি থেকে। চমকে উঠল সোহম। হাত দুটো তখনও থরথর করে কাঁপছে সোহমের। মোহনলাল অবাক হয়ে জিজ্ঞেস করছে, এনি প্রবলেম স্যার? আপনি এখানে আমার সঙ্গে? কে? নিজেকে সংযত করে মোহনলালকে জিজ্ঞাসা করল সোহম। একটা চিরকুট এগিয়ে দিল মোহনলাল। তাতে গোটা গোটা অক্ষরে লেখা ঢেউ রায়। মাথা নাড়িয়ে না বলে সোহম বলল, কেবিনে বসাও, আসছি। একটা কথাই তখন ঘুরপাক খাচ্ছে মনে। বাড়ি থেকে ঢেউ রায়? কেবিনের কাছের দরজাটা খুলতে নিজের চেয়ারের উল্টো দিকে চেয়ারে বসা মানুষটাকে চিনতে পারল না কিছুতেই। গোলাপি কুর্তি, ব্লু জিন্স, কান ছুঁয়ে গেছে হালকা বাদামি রঙের চুল। মুখের ওপর কয়েকটা চুল দুষ্টুমি করছে মাঝে মাঝে। সব মিলিয়ে ঠিক যেন পাশের বাড়ির মেয়ে। হায়! একগাল হেসে বলল ঢেউ, হ্যালো, বলুন, আপনি আমার বাড়ির থেকে? তারপর একটু হেসে ব্যাগের ভিতর থেকে নীল ফাইলটা বের করে বলল, মলি আন্টি পাঠিয়েছে, আপনি ফেলে এসেছিলেন। মা? আপনি চেনেন আমার মাকে? হ্যাঁ, আমরা মর্নিং ওয়াকের পার্টনার। আজ আসলে একটা দরকারে গিয়েছিলাম আন্টির কাছে, ওই তখনই। ইস, কোনো মানে হয়? আরে ঠিক আছে, আন্টি আমার খুব কাছের। ইনফ্যাক্ট আন্টি ছাড়া আমারও সেরকম কোনো বন্ধু নেই এখানে। এমনকি কফি শপেও একা যাই, হ্যাঁ, সিনেমা দেখতেও। কলকলিয়ে কথা বলছে মেয়েটা, যেন পাহাড়ি কোনো ঝর্ণা। সোহমেরও খুব দমবন্ধ লাগছে এই মুহূর্তে। একটু বেরোতে পারলে মন্দ হয় না। ঢেউয়ের কথার উত্তরে জিজ্ঞেস করলো, কফি খাবেন? পাশেই কফি শপ। আজ আপনাকে একা যেতে হয় না তাহলে। আহা, কার মুখ দেখে উঠেছি আজ। হেসে বলল ঢেউ। কফি শপে সোহমের মনের দোলাচলটা চোখ এড়ালো না ঢেউয়ের। অদ্ভুতভাবে সোহমের চোখটা আটকে গেছে পাশের টেবিলের কাপলটার দিকে। ঢেউ জিজ্ঞেস করলো, কিছু ভাবছেন? কিছুটা যেন থমকে জিজ্ঞেস করলো সোহম, কি করে পারে বলুন তো? কি? এই যে দেখুন কেমন হাত ধরে বসে আছে দুজনে। এই হাতটাই ছেড়ে দেবে একদিন সুখের সন্ধানে, তাই না?
সবটাই ডেস্টিনি সোহমবাবু, হয়তো যা হয় ভালোর জন্যই। হাতটা ধরে থাকার দায়িত্ব কারোর একার নয় বলুন, আমি তো এভাবেই ভাবি। মুখের সামনের চুলগুলো সরিয়ে হাসলো ঢেউ, আবার বলল, এগোতেই হয় জানেন, আপনি না চাইলেও জীবন আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সত্যি কি এগুলো এতই সহজ? নিশ্চয়ই, শুধু জীবনের হাতে হাতটা রাখতে হবে। ফেলে আসা অতীতের সঙ্গে থেমে গেলে তো সবটাই থেমে যায় বলুন। আচ্ছা ধরুন কেউ যদি এগোতেই না পারে, জীবনটা অসহ্য হয়ে যায় যদি, কথা বলতে হবে, আমরা একজনকে নিয়ে বাঁচি না, তাই তো? অতীত কি দিতে পারে বলুন? বরং পারলে বর্তমানে পাশে থাকা মানুষগুলোকে একবার দেখুন, দেখবেন তারা অনেক কিছু দেবে আপনাকে। তাই কথা বলুন আর খুব খুব ভালোবাসুন। যারা আজ আছে তারাই তো আপনার সম্পদ, তাই না? যা নেই তা নিয়ে কিন্তু বোকারা ভাবে। মেয়েটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে সোহম। বড় বেশি স্পষ্ট চাচা ছোলা কথা বলে মেয়েটা। মলি আন্টি এভাবে না বললে কিছুতেই এতটা দূর আসতো না ঢেউ। যদিও ওর অফিসের কাছাকাছি, তবু আজকালকার দিনে এভাবে গায়ে পড়ে আলাপ কেউ করতে যায় নাকি? নেহাতি বিষয়টা মলি আন্টি তাই। যদিও আন্টির প্ল্যানটা ঠিক ধরতে পারছে না ঢেউ। ব্যাপারটা বড় বোকা বোকা, তবু আন্টির মুখের ওপর না বলতে পারল না ঢেউ। হতে পারে পরিচয়টা খুব বেশি দিনের নয়, তবু মর্নিং ওয়াকের নতুন বন্ধু আঙ্কেল আন্টির সঙ্গে ওর যোগাযোগটা যেন পূর্বজন্মের। নারকেল নাড়ু, পোস্তর বড়া, মোচা চিংড়ি আর সঙ্গে অনেকটা ভালোবাসা। মাতৃস্নেহের ঋণ যেমন শোধ হয় না, তেমন হিসেব নিকেশও হয় না। এই যেমন কাল কোথাও কিছু নেই, অফিসের জিষ্ণু অরিত্রীরা রাতেই প্ল্যান করে বসলো পিকনিকটার। চিকেন রান্নার দায়িত্ব ঢেউয়ের। ব্যাস, এমতো অবস্থায় রেসিপির জন্য মলি আন্টি ছাড়া আর কারি বা শরণাপন্ন হতো ঢেউ। অথচ আজ যখন ওর ফোনটা তুলেই কান্না জড়ানো গলায় বলে উঠল মলি আন্টি, আমার মন মেজাজ ঠিক নেই রে, ছেলেটার কি কিছুই হবে না জীবনে? কি চাইছে বুঝতে পারছি না। আজ বিয়ের সম্বন্ধের কথা বলতে চিৎকার করে উঠল। কত বছর হাসতে দেখিনি ওকে, মেশেও না বন্ধুদের সঙ্গে, সবসময় যেন গুমড়োচ্ছে। চিন্তায় চিন্তায় একদিন আমার সুগার হাই হয়ে যাচ্ছে, কিছু বলেও না খোলসা করে। অত বড় ছেলেকে কাহাতক জিজ্ঞেস করা যায়, আচ্ছা তুই পারিস না? আমি মানে, তুই যে বলিস তোর বন্ধুদের কোনো সমস্যা হলে তোর কাছে ছুটে আসে, তারা তো আমার বন্ধু, কিন্তু একটা অপরিচিত। বেশ, দেখি না একবার, ব্যাপারটা প্রেম ঘটিতই। তোকে বলেছিলাম ইলিনার কথা। আন্টি, বেশ ছাড়। কিছুটা অভিমানের সঙ্গে বলে ওঠে মলি আন্টি, আচ্ছা আচ্ছা দেখছি। আচ্ছা কাল অফিস ফেরত তোমার বাড়িতে আসছি না হয়? বাড়িতে হবে না, তুই ওর অফিসে যেতে পারিস, মানে ধর শুরুটা। কেন? আরে হুট করে চলে যাব, তাও অফিসে। বেশ, ভাবতে দে কি কি করে অ্যারেঞ্জ করা যায়। জানি অযাচিত বায়না, তবু তুই ছাড়া। সকালে সবটা ছোকে নিয়ে আন্টির কথা মতো ওদের বাড়ি থেকে ফাইলটা নিয়ে শটান ওনার ছেলের অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে ঢেউ। আন্টি ওকে এত ভালোবাসে আর তার জন্য এটুকু করতে পারবে না? সত্যি কথা বলতে কি, একাকিত্বের সমস্যাগুলোর সঙ্গে বড় একাত্ম সে নিজে। মানুষ কেন যে অতীতে বাঁচতে ভালোবাসে? কখনো তো নিজের হাল নিজেকেই ধরতে হয়, সেটা অন্য কারোর সাহায্যেই হোক বা নিজেই হোক। এই হাল ধরতে পারাটাই আসল কথা। যারা পারে তারা টিকে যায়, যারা পারে না তারা হারিয়ে যায় অতলে। গেট খোলার আওয়াজ পেয়ে সচেতন হলেন মলি দেবী। স্বামীকে হুমকির সুরে বললেন, খবরদার, খবরের চ্যানেল যেন না দেখি। কে জানে আজও বোধ হয় মনমরা হয়ে বাড়ি ঢুকবে ছেলেটা। ইন্দ্রদেব আর ইলিনার খবরটা প্রকাশ পাওয়ার পর থেকেই কেমন যেন হারিয়ে ফেলেছিল নিজেকে। আচ্ছা, ও কি ভাবতো ইলিনা কখনো ফিরে আসবে? সত্যি বড্ড বোকা ছেলেটা। দূরে তারাকে যে মাটিতে নামিয়ে আনতে নেই, কে বোঝাবে ওকে? এই 1.5 বছরে সব হারিয়েছে নিজেই। বাবা মাকে দূরে সরিয়েছে এক নিমেষে, বন্ধু বান্ধব সবাই পর হয়েছে ধীরে ধীরে। ঠাকুর ঘরে গিয়ে দুহাত জড়ো করে প্রণাম করলেন মলি দেবী। সুমতি দাও ঠাকুর। হঠাৎ সে পুরনো প্রাণবন্ত ডাক, মা, মা। ছুটে গেলেন মলি দেবী। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছেন না তখন। হাসি মুখে এগিয়ে এসে সোহম বলছে, কাল তো খাওয়াই হলো না, আজ চিকেন আনলাম, বানাও দেখি কালকের মতো। হ্যাঁ বাবা হ্যাঁ, বল না আর কি খাবি? রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছিলেন মলি দেবী। সোহম ডাকলো, মা। পিছন ফিরতেই মাকে জড়িয়ে ধরল সোহম। আটপৌড়ে মজাদার মা আর আপন ভোলা বাবা, এই তো তার বর্তমান। যাদের সুখ দুঃখের পারদটাও ওর হাতে। আসলে কখনো কখনো নিস্তরঙ্গ জীবনে ঢেউয়ের বড় দরকার, যে একঘেয়ে ভাবনাগুলোকে আছড়ে ফেলে ধুয়ে মুছে দিয়ে যাবে মনের ওপরে জমতে থাকা ধুলোর আস্তরণটা। না হলে নতুন কোনো বইয়ের পাতায় গল্প লেখা হবে কি করে?
গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।